ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইফ ইউ সেভ মানি টুডে মানি উইল সেভ ইউ ওয়ান ডে। অর্থাৎ আপনি যদি আজকে টাকা বাঁচান তাহলে ভবিষ্যতে টাকাও আপনাকে বিপদের হাত থেকে বাঁচাবে। ভবিষ্যতের নিরাপত্তার জন্য নয় শুধু, বরং নিজের অবস্থাকে পরিবর্তন করার জন্য প্রয়োজন ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্টের জন্য যে সামান্য কিছু টাকা জোগাড় করতে হয় সেটার জন্য আজকাল হিমশিম খেতে হচ্ছে। মাস শেষে হাতে সামান্য টাকাও অবশিষ্ট থাকে না, তাহলে ইনভেস্টমেন্টটা করব কিভাবে? আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার চেয়ে কম বেতন পায় এমন লোক নিশ্চয়ই আছে, অথবা আপনি অন্য যেই কাজই করেন না কেন আপনার চেয়ে কম আয় করে এরকম লোক সমাজে প্রচুর আছে। কিন্তু কম টাকা আয় করার পরেও আপনার চেয়ে বড় পরিবারের খরচ তারা বহন করছে এমনও মানুষ রয়েছে। তাহলে তারা কিভাবে পারছে, আর আপনি বেশি টাকা আয় করার পরেও কেন টাকা সেভ করতে পারছেন না? আবার খেয়াল করে দেখবেন 5 বছর আগে আপনার ইনকাম যা ছিল এখন হয়তো আপনার ইনকাম তার চেয়ে দ্বিগুণ, তবুও তখনও আপনার মাস শেষে টাকা ফুরিয়ে যেত, আর এখনো তাই হয়। তার মানে বুঝতে হবে যে কোথাও কোনো একটা সমস্যা আছে, কোনো একটা ভুল হচ্ছে, আর এই ভুলগুলো সংশোধন করতে পারলেই টাকা জমানো সম্ভব হবে। চলুন আমরা জেনে নেই এমন 7টি সমস্যা যেগুলোর কারণে টাকা জমানো সম্ভব হচ্ছে না, আর সাথে জেনে নেব এগুলোর সমাধান। নাম্বার 1, নট ট্র্যাকিং দ্য স্পেন্ড, অর্থাৎ খরচের হিসাব না রাখা। আমরা আমাদের টাকাকে কখন কোথায় খরচ করি সেটা আমাদের মনেই থাকে না, আর মাস শেষে যখন টাকা শেষ হয়ে যায় তখন আমরা বলি যে টাকা কোথায় খরচ হলো সেটা বুঝতেই পারছি না। এক যুগ আগেও আমাদের দেশের মানুষরা টাকার খরচের হিসাব রাখতো এবং এটার জন্য হিসাবের খাতা ব্যবহার করত। আমাদের বাবা মারা কিন্তু এভাবে হিসাব করত তাদের খরচটাকে ট্র্যাক করার জন্য। তবে এই জেনারেশনের মানুষ খুব কমই তাদের খরচের হিসাবটাকে মেনটেন করে। সম্ভবত এটা তাদের কাছে একটা ওল্ড ফ্যাশন মনে হয়, কিন্তু খরচের হিসাব না রাখাটাই বরং একটা আনস্মার্ট ব্যাপার এবং এক ধরনের বোকামি। দেখুন, আমরা কত কষ্ট করে টাকা আয় করি, তাহলে এই কষ্টের টাকাটা আমি কোথায় ব্যয় করছি সেটার হিসাব যদি আমার জানা না থাকে, এটা কি একটা বোকামি নয়? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কিত প্রায় সবগুলো বইতেই নিজের এক্সপেন্স ট্র্যাক করার কথা বলা হয়েছে। আপনার কি মনে হয় যে যারা এই বইগুলো লিখেছেন তারা আমাদের চেয়ে কম স্মার্ট? নিশ্চয়ই না। আর এই স্মার্ট কাজটা কিন্তু এখন এই স্মার্টফোনের যুগে এসে আরো অনেক সহজ হয়ে গিয়েছে, কারণ আপনি মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনার মান্থলি খরচটাকে ট্র্যাক করতে পারেন। মোট কথা হলো, অ্যাপের মাধ্যমে হোক বা খাতা কলমে হোক, আপনাকে আপনার এক্সপেন্স বা খরচের হিসাবটা রাখতে হবে। আপনি যদি আপনার পুরো মাসের খরচের তালিকাটা তৈরি করেন তাহলে মাস শেষে আপনি এটাকে রিভিউ করতে পারবেন, আর এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন যে এই লিস্টে এমন কোনো খরচ আছে কিনা যেটা অপ্রয়োজনীয়। সেই জিনিসগুলোকে আপনি মার্ক করবেন এবং আগামী মাসে সেই খরচগুলোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখবেন। দ্বিতীয়ত, আপনি দেখবেন এমন কোনো জায়গা আছে কিনা যেখানে আপনি অতিরিক্ত খরচ করে ফেলেছেন এবং সেই খরচটা চাইলে আপনি কমাতে পারেন। তৃতীয়ত, আপনি দেখবেন যে এমন কোনো আইটেম আছে কিনা যেটাকে আপনি অন্য কোনো কম দামি জিনিস দিয়ে রিপ্লেস করতে পারেন। আর এভাবেই আপনি আপনার প্রতি মাসের খরচকে ট্র্যাক করে এবং সেটাকে রিভিউ করার মাধ্যমে আগামী মাসে খরচের ক্ষেত্রে সতর্ক হতে পারেন আর আপনার খরচের মাত্রাটা কমাতে পারেন। নাম্বার 2, নট মেকিং আ বাজেট। পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকারই বছরের একটা নির্দিষ্ট সময় বাজেট তৈরি করে। সারা বছরে কত টাকা ব্যয় হবে এবং সেটার কত অংশ কোন খাতে ব্যয় হবে এটা নির্ধারণ করে। বাজেটের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে কিছু উদ্দেশ্য হলো আয় এবং ব্যয়ের সামঞ্জস্য তৈরি করা, রিসোর্স অ্যালোকেশন এবং ইকোনমিক গ্রোথ। আর পার্সোনাল ফিনান্সের ক্ষেত্রেও বাজেটের ভূমিকা প্রায় একই রকম। আপনি আপনার ইনকাম কতটুকু কোন খাতে ব্যয় করবেন সেটার একটা নির্দিষ্ট প্ল্যান থাকা উচিত। অপরিকল্পিতভাবে টাকা খরচ করলে টাকা ওয়েস্ট হবে এবং টাকা জমানো সম্ভব হবে না, এটাই স্বাভাবিক। তাই আপনার যদি কোনো বাজেট প্ল্যান না থাকে তাহলে আজই নিজের ইনকামের উপর ভিত্তি করে একটা বাজেট প্ল্যান তৈরি করুন। আমি এখানে আপনাদেরকে বাজেট তৈরির 2টি ফর্মুলা দেখাবো। প্রথমটি হলো এলিজাবেথ ওয়ারেনের 50-30-20 ফর্মুলা। এটা খুবই সহজ একটা ফর্মুলা। আপনি আপনার টোটাল ইনকামের 50% খরচ করবেন বেসিক নিডসের জন্য, অর্থাৎ বাসা ভাড়া, খাবার খরচ, চিকিৎসা, সন্তানদের শিক্ষা, এইসব খাতে। আর 30% অংশ খরচ করবেন আপনার অন্যান্য চাহিদা পূরণের জন্য বা আপনার শখ পূরণের জন্য, যেমন বেড়াতে যাওয়া, নতুন পোশাক কেনা, শখের কোনো জিনিস কেনা বা ফার্নিচার তৈরি করা ইত্যাদি। আর 20% টাকা আপনি সেভ করবেন বা জমাবেন ইনভেস্টমেন্টের জন্য। এমনকি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতেও রবার্ট কিওসাকি 20% টাকাই নিজের জন্য জমানো বা ইনভেস্ট করার কথা বলেছেন। তাই আপনার ইনকাম যদি 50,000 টাকা হয়, আপনার উচিত এর 20% অর্থাৎ 10,000 টাকা সেভ এবং বাকি 40,000 টাকা আপনি নিজের বেসিক নিডস এবং অন্যান্য নিডস পূরণের জন্য খরচ করতে পারেন। দ্বিতীয় ফর্মুলাটি হলো 6 জার ফর্মুলা, যেটা টি হার্ভ একার দ্য সিক্রেটস অফ মিলিয়নিয়ার মাইন্ড বইতে লিখেছেন। 6 জার কথাটি দ্বারা বুঝতে পারছেন যে আপনার টাকাটাকে এখানে 6টি ভাগে ভাগ করতে হবে। এই ফর্মুলাতেও বলা হয়েছে 50% টাকা আপনি আপনার বেসিক নিডসের জন্য খরচ করবেন, 10% টাকা ইনভেস্ট করবেন, 10% টাকা লং টার্মের জন্য সেভিংস করবেন, আর 10% টাকা এডুকেশন পারপাসে খরচ করবেন। যদিও এডুকেশন একটা বেসিক নিডস, তবু এখানে এডুকেশন পারপাসটাকে আলাদা খাত হিসেবে ধরা হয়েছে। 10% টাকা আপনি রিক্রিয়েশন বা বিনোদনের জন্য রাখবেন, অর্থাৎ বাইরে খেতে বা ঘুরতে যাওয়া, কোনো বই কেনা, শখের জিনিস কেনা ইত্যাদি। আর 10% টাকা ডোনেশন বা দান করার জন্য বলা হয়েছে।
তবে অবস্থা যদি এমন হয় যে নিজের খরচ চালাতেই কষ্ট হয়, সেখানে ডোনেশন দেওয়ার কথা তো ভাবাই যায় না। তাতে কোনো সমস্যা নেই, আপনি আপনার আয় বাড়ানোর চেষ্টা করুন। আর যখন আপনার ইনকাম আস্তে আস্তে বাড়তে থাকবে তখন আপনি 5% টাকা হলেও ডোনেশনের জন্য রাখতে পারেন। নাম্বার 3, লোন করা বা ঋণগ্রস্ত থাকা, অর্থাৎ সবসময় দেনার মধ্যে ডুবে থাকা। অনেকে মনে করেন বাড়ি তৈরি, গাড়ি কেনা বা ব্যবসার জন্য বড় অঙ্কের লোন নিলেই মানুষ ঋণগ্রস্ত হয়। কিন্তু যারা ইএমআই সিস্টেমে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কিনছেন, ফোন কিনছেন বা ক্রেডিট কার্ড ইউজ করে শপিং করছেন, তারাও কিন্তু এই তালিকায় রয়েছেন। আপনি যদি নগদ টাকার পরিবর্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে বা কিস্তিতে কোনো জিনিস কেনেন, তার অর্থ এই যে সম্ভবত ওই জিনিস কেনার মতো ক্যাশ টাকা আপনার হাতে নেই। অথচ ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের মতে কোনো জিনিস তখনই কেনা উচিত যখন সেটা একসাথে দুটি কেনার মতো সামর্থ্য থাকে। এদিকে আমাদের কাছে একটা জিনিস একবার কেনারও সামর্থ্য নেই, তবুও আমরা সেটা কিনে ফেলি ক্রেডিট কার্ড দ্বারা বা পরে কিস্তিতে টাকা শোধ করে দিব এই ভরসায়। আপনি ছোট বড় যে ধরনের লোনই করেন না কেন, সেটার ইনস্টলমেন্ট কিন্তু আপনাকে প্রতি মাসে দিতে হয়। আর মাসের শুরুতেই যখন একটা বড় অংশ লোন পরিশোধের জন্য চলে যায়, তখন সম্পূর্ণ বাজেট প্ল্যানটা নষ্ট হয়ে যায়। ইনভেস্টমেন্ট বা সেভিংস কোনোটাই আর সম্ভব হয় না, যে কারণে অ্যাডভাইজাররা লোন করা বা ক্রেডিট কার্ড ইউজ করা থেকে বিরত থাকতে বলেন। আপনার যদি অলরেডি কোনো লোন থেকে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব বেশি বেশি অ্যামাউন্টের ইনস্টলমেন্ট পে করে সেটা থেকে মুক্ত হয়ে যান। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে ডেভ রামসের দ্য টোটাল মানি মেকওভার বইটি পড়তে পারেন। আর এই বইয়ের সামারি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকেও দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নাম্বার 4, ইউজিং কার্ড অর অনলাইন পেমেন্ট। আমরা আজকাল শপিং করার পর ক্যাশ টাকার পরিবর্তে কার্ডের মাধ্যমে বা অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে পে করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানে টাকা গুনতে হয় না, হাতে ধরতে হয় না, হিসাব করে টাকা ফেরতও নিতে হয় না। এটা একটা ফ্যাশনও বলতে পারেন, কিন্তু এই ফ্যাশনের কারণে আমাদের পকেট থেকে আমাদের অজান্তেই বেশি টাকা খরচ হয়ে যায়, যেটা আমরা বুঝতেও পারি না। আর এরকমটা একটা গবেষণাতেই পাওয়া গেছে। প্রফেসর ড্রেজেন প্রিলেক টাকার সাইকোলজি নিয়ে একটা রিসার্চ করতে গিয়ে দেখেছেন যে মানুষ যখন ক্যাশ টাকা বা নোট খরচ করে কোনো জিনিস কেনে, তখন তার মধ্যে একটা অনুশোচনা বা দুঃখবোধ কাজ হয়, কারণ তারা তখন এটা বুঝতে পারে যে তাদের পকেট থেকে টাকা কমে গিয়েছে বা খরচ হয়ে গিয়েছে। অন্যদিকে যারা কার্ডের মাধ্যমে পে করে, তাদের মধ্যে এই অনুভূতিটা কাজ করে না, অর্থাৎ তাদের পকেট থেকে যে টাকা কমে গিয়েছে এবং খরচ হয়েছে এটা তারা ফিলই করতে পারে না, যে কারণে তারা খরচের ব্যাপারে সচেতন থাকে না এবং পরবর্তীতে আরও টাকা খরচ করতেও তাদের দ্বিধাবোধ হয় না, যেটা ক্যাশ টাকা খরচ করা ব্যক্তিদের মধ্যে হয়। আপনি যদি কার্ড পেমেন্ট বা অনলাইন পেমেন্টে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এবার থেকে ক্যাশ টাকা ব্যবহার করে দেখুন, আপনার খরচের অভ্যাস অনেকটাই কমে যাবে। আর খরচের অভ্যাস কমাতে পারলে আপনি টাকা জমাতে পারবেন। নাম্বার 5, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে হলো টাকার মান কমে যাওয়া, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। আর এই ইনফ্লেশন প্রতি বছরই গড়ে 6% হারে বেড়েই চলেছে। এমনকি গত বছর আমাদের দেশে ইনফ্লেশন রেট ছিল 9.5%, অর্থাৎ গত বছর যে জিনিস কিনতে 100 টাকা প্রয়োজন হতো, আজ সেই জিনিস কিনতে প্রয়োজন হচ্ছে 109.5 টাকা। এটা তো ছিল কাগজে কলমের একটা হিসাব। বাস্তবে আরও কিছু কারণে আমাদের দেশে জিনিসপত্রের দাম বৃদ্ধির হার এর চেয়েও বেশি, যে কারণে আমাদের ইনকাম যদিও বাড়ে, তবুও আমাদের অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, কারণ আপনার স্যালারি যে হারে বাড়ছে তার চেয়েও বেশি হারে বাড়ছে জিনিসপত্রের দাম। ইনফ্লেশনের অনেকগুলো কারণ রয়েছে, তবে সেটা ব্যাখ্যা করলে আরেকটি ভিডিও তৈরি করতে হবে, যে কারণে আমরা সেটা নিয়ে আলোচনা করব না। শুধু এটাই বলতে চাই যে ইনফ্লেশন রেট নিয়ন্ত্রণ করা সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয়ই, এমনকি কোনো দেশের সরকারের পক্ষেও প্রচুর কঠিন। 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এই বইটিতে আমরা সার্কেল অফ কনসার্ন এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে পড়েছিলাম। তো ইনফ্লেশন যে বিষয়টা, এটা কিন্তু আমাদের সার্কেল অফ কনসার্নের মধ্যে পড়ে, অর্থাৎ এটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই এবং এটা নিয়ে ভেবেও কোনো লাভ নেই। আমাদেরকে দেখতে হবে যে আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সের মধ্যে কি আছে, অর্থাৎ ইনফ্লেশন মোকাবেলা করার জন্য আমরা কি কি করতে পারি যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। 1, আমরা আমাদের ইনকাম বাড়ানোর চেষ্টা করতে পারি। 2, আমরা আমাদের খরচের মাত্রা কমানোর চেষ্টা করতে পারি। বর্তমান যুগে এসে শুধুমাত্র একটা আয়ের উৎসের উপর নির্ভর থাকলে চলবে না, আপনাকে আয়ের বিকল্প উৎস বা প্যাসিভ সোর্স বের করতে হবে। আর একজন ব্যক্তিকে এই প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে হলে তাকে তার সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে, পরিশ্রম করতে হবে, যুগোপযোগী নতুন স্কিল শিখতে হবে। এরপর হয়তো একটা সময় গিয়ে তার পক্ষে ওই প্যাসিভ ইনকাম সোর্স থেকে কাজ না করেও টাকা আয় করা সম্ভব হবে, যেটাকে ওয়ারেন বাফেট বলেছেন যে ঘুমের মধ্যেও টাকা ইনকাম করা। আর আমাদেরকেও ঘুমের মধ্যে টাকা ইনকাম করার এই ব্যবস্থাটা তৈরি করতে হবে। প্যাসিভ ইনকাম সোর্স নিয়েও আমাদের তৈরি করা ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো খরচের মাত্রা কমানো। খরচের মাত্রা কমানোর জন্য ডেভিড ব্যাকের দ্য লাতে ইফেক্ট ব্যবহার করতে পারেন, যেখানে বলা হয়েছে যে লাতে কফি না খেয়ে কম দামি এক্সপ্রেসো বা ব্ল্যাক কফি খান। আমাদের ভাষায় বলতে পারেন ইলিশ মাছ না খেয়ে রুই মাছ বা পাঙ্গাস মাছ খান, আর দামি পোশাক এবং অ্যাক্সেসরিজ না কিনে কম দামের মধ্যে জিনিস কিনুন। এমনকি সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার কথাও বলা হয়েছে। নাম্বার 7, ডিপেন্ডেন্সি।
পরিবারে যদি আয় করার মতো ব্যক্তি একজনই থাকে আর তার উপরে অনেকজন সদস্য নির্ভর থাকে, তখন খরচ সামলিয়ে টাকা সেভ করাটা খুব কঠিন হয়ে যায়। যদিও একটা সময় আমাদের দেশে এটাই সাধারণ নিয়ম ছিল, কিন্তু বর্তমানে লিভিং কস্ট এত বেশি যে একজনের একটি মাত্র ইনকাম সোর্স থেকে উপার্জন করে বড় পরিবারের খরচ চালানোই কষ্টসাধ্য, সেখানে সেভিংস করার কথা তো ভাবাই যায় না। যে কারণে এখন পরিবারের যতজন সদস্য মিলে উপার্জন করা যায় ততই ভালো। পরিবারের পুরুষ সদস্যদের উচিত তাদের ঘরের নারী সদস্যদেরকে কাজের ব্যাপারে উৎসাহিত করা, আর নারী সদস্য এবং যারা স্টুডেন্ট তাদেরও উচিত অন্যের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে কোনো না কোনো পার্ট টাইম কাজে যুক্ত হয়ে আয় করার চেষ্টা করা। বর্তমানে এমন অনেক ব্যবস্থা রয়েছে যেটা দ্বারা ঘরে বসে এবং অল্প সময়ে অনেক টাকা উপার্জন করা যায়। খুব শীঘ্রই আমরা ঘরে বসে টাকা ইনকাম করার 5টি সোর্স নিয়ে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ, আর এটা হবে আমাদের চ্যানেলের ফিমেল মেম্বারদের জন্য স্পেশাল একটা ভিডিওটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।